রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ঠিক আছে, এবং প্রত্যেককেই সময় এবং সুযোগ দিয়েছেন। এই বিষয়গুলো আল্লাহ পরীক্ষা করবে না, পরীক্ষার জন্য দিয়েছেন এবং এর উপরে বিচার আচার হবে। সেই জন্য ব্যক্তিগত দায় থেকে আমাদের অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নেই যে অমুকে করে না তাই আমি করব না, ওই নাই তো কিছু, আমি কি করব না। প্রত্যেককেই ব্যক্তিগত পর্যায়ে এগিয়ে আসতে হবে। আমার জায়গা থেকে আমি যা পারি করব, তোমাদের জায়গা থেকে তোমরা যা পারো সেটা করবা। এবং প্রত্যেককেই কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্ট আল্লাহ প্রদত্ত অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আমরা মনে করছি যে অমুকে আমাকে চাকরি দিচ্ছে, বিষয়টা তা না। আসলে আল্লাহ ওই জায়গায় দায়িত্ব দিয়েছে আমাকে, ঠিক আছে, এবং এই দায়িত্বের জন্য আমাকে আল্লাহ জিজ্ঞাসাও করবে যে তুমি কিভাবে কতটুকু দায়িত্ব পালন করেছো, ঠিক আছে। আমরা এই যে প্রতিষ্ঠানটির একটা ব্যাকগ্রাউন্ড তোমরা হয়তো কেউ জানো অথবা হয়তো অনেকে নাও জানতে পারো। আমাদের শুরুটা হয়েছিল একটা রাস্তা করা নিয়ে, ঠিক আছে। রাস্তা বেরতলা থেকে বিটগড়ের দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটার অবস্থা খুব খারাপ থাকে। তো এই রাস্তা, এটা সবচেয়ে পুরনো রাস্তা কিন্তু, এবং তোমরা এটা জানো কিনা, এটা একসময় খাল ছিল, এটা পুরাটাই খাল ছিল। এই খালটা কানেক্টেড উইথ দ্য মেঘনা রিভার, ঠিক আছে। এই খালে প্রচুর মাছ পাওয়া যেত, এই খালের পানি দিয়া তোমার কৃষিকাজ করা হইতো। এটা একটা মানে একেবারেই সরকারি খাল ছিল এটা। এই খালটা কার মাথায় কি ঢুকলো, এটা তো আর জনগণের মাথায় না, পলিসি যারা তৈরি করে তাদের মাথায়। এই খালটা বইরে ফেললো, খালটা বইরা এটা রাস্তা বানাইছে। ওকে, যেটা করতে পারতো, ইকো ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট যদি চিন্তা করতো, তাইলে খালের এক পারে রাস্তা করতে পারতো। খালের জায়গায় থাকতো, পাশাপাশি রাস্তা থাকতো, তাহলে নৌপথও থাকতো, মাছ থাকতো, কৃষিকাজের জন্য সুবিধা হতো, হ্যাঁ, পাশাপাশি রাস্তাও থাকতো। ওকে, কিন্তু সেটা হলো না, এটা আমাদের দুর্ভাগ্য। তো ওই রাস্তাটা অনেক পুরনো রাস্তায়, এই রাস্তাটার কোনো উন্নতি হয় না। তো এই কারণে আমি একবার আমাদের তৎকালীন এমপি মহোদয়কে আমি অনুরোধ করলাম যে এই রাস্তাটার নামকরণ কাজী নজরুল ইসলামের নামে করা যায় কিনা। তো উনি খুব খুশি হলেন এবং উনি ডিক্লেয়ার করলেন যে এটা আজকে থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সড়ক। কিন্তু এটা বেরতলার, আমি নাম বলবো না, তোমরা হয়তো জানো, ওই এটা তারা প্রতিবাদ করলো, এটা করতে দিবে না, যে এখানে কি নজরুলের বাড়ি নাকি, এটা কোনো আত্মীয় স্বজন আছে নাকি এখানে, মানে নজরুলের বিরুদ্ধে কথা। হ্যাঁ, রাজাকার এই সেই। হ্যাঁ, তো নজরুল যদি রাজাকার হয় বা নজরুলকে যারা ধারণ করে তারা যদি রাজাকার হয়, তারা তো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাই না? কারণ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হয়েছে নজরুলের গান দিয়া, নজরুলের কথা দিয়া, জয় বাংলা দিয়া, হ্যাঁ, চল চল দিয়া, তাই না? তারপরে তোমার এই কারারে লৌহ কপাট, তারপরে কত কিছু নজরুলের গান। তো মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই বেতার কেন্দ্রটা উদ্বোধন করা হয় নজরুলের জন্মদিনে 1971 সালের 25শে মে তারিখে। কেন? কারণ নজরুল হচ্ছে আমাদের প্রাণ শক্তি, তার কাছ থেকে শক্তি নিয়ে আমরা যুদ্ধ করছি। তার জন্মদিনে 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উদ্বোধন করা হয় নজরুলের গান গেয়ে। দুর্গমগিরি কান্তার মরে দুস্তর পারাবার, এই গান দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উদ্বোধন করা হয়। স্বাধীন বাংলার দেশ গঠন করবার জন্য মহান মুক্তিযুদ্ধ যখন চলে, সেই সময় অস্থায়ী সরকার, বাংলাদেশের অস্থায়ী সরকার অফিস হলো কলকাতায়। কাজী নজরুল ইসলামের জন্য মাসে 250 টাকা সম্মানী মঞ্জুর করে যুদ্ধ চলাকালীন। দেখো, চিন্তা করো, তার মানে আমরা নজরুলের সাথে আমাদের সম্পর্কটা কি। হবার তো নজরুলের শত্রু যারা, তারা আসলে দেশের শত্রু, বাংলাদেশের শত্রু। তো তারা এই কাজটা করতে দেয় নাই, এটা রাস্তাটা তার নামে করতে দেয় নাই। তো জবরদস্তি করে করা যেত, কিন্তু তাতে এলাকায় হয়তো বিশৃঙ্খলা হইতো। তো আমি সেইখানে নজরুলকে আরও বিব্রত করা হতো, কারণ নজরুলের নামে একটা ছোট্ট রাস্তা হবে কেন? এটা হলে আমরা সৌভাগ্যবান, আমাদের ভাগ্য, মানে ইট ওয়াজ আওয়ার লাক যদি হতো। নজরুলের নামে কি আছে? তুমি যদি ভারতে যাও, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, এইখান থেকে নেমে
প্রধান যে সড়কটা গেছে কলকাতা শহরে, এই সড়কটার নাম কাজী নজরুল ইসলাম সড়ক। ঠিক আছে, বাংলাদেশে ধরো এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা গেছে, এই প্রধান সড়কটার নাম কাজী নজরুল ইসলাম এভিনিউ। ঠিক আছে, ভারতে একটা বিমানবন্দরের নাম কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর, একটা বিশ্ববিদ্যালয়ের নাম কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ভারতের কথা বলছি, বাংলাদেশ আছে। তো এত বড় মাপের একজন মানুষ, তাকে আমরা যদি অ্যাকসেপ্ট করতে পারতাম, তাইলে এই উসিলায় আমাদের উন্নতি হইতো আরও বেশি। এই রাস্তা তখন যার কাছেই যেত, সরকারের চিন্তা করতো জাতীয় কবির নামে রাস্তা বরাদ্দ দাও এখানে। ঠিক আছে, আমার প্ল্যান ছিল এটা। তো যাই হোক, এটা হলো না। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহর ইশারা নিশ্চয়ই ভিন্ন, একটা স্থায়ী কাজ হোক, আল্লাহ সেটা চাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, তো এই কারণে নজরুলের নাম দিয়ে তখন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমরা তৈরি করি, যে আমাদের এখান থেকে মানব সম্পদ তৈরি হোক। মানব সম্পদ যারা নজরুলকে চিনবে, যারা বাংলাদেশকে চিনবে, যারা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, যারা মজলুমের পাশে দাঁড়াবে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, যারা সত্যের পথে লড়াই করবে। এই কারণে আমরা নজরুলের নাম দিয়ে স্কুলটা তৈরি করি। নজরুলের নামের 3টা অংশ আছে। কাজী নজরুল ইসলাম। কাজী মানে বিচারক, ওনারা ছিলেন বিচারক, মোগল শাসনামলে তারা ছিলেন বিচারক, সেই হিসাবে কাজী। নজর মানে হলো দৃষ্টি, ইসলাম, ইসলাম, ইসলামের দৃষ্টি। তাহলে নজরুলকে নিয়ে যারা আমরা কাজ করি, বিশেষ করে আমি এটা ফিল করি যে 3টা বিষয় অবশ্যই থাকতে হবে। টু এনশিওর জাস্টিস, সুবিচার প্রতিষ্ঠা করা, সুবিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, প্রয়োজনে লড়াই করা, কাজী। তারপরে হলো নজরুল ইসলাম, ইসলামের দৃষ্টি, ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা, পরিপূর্ণ ধারণা রাখা। ঠিক আছে, তাহলে নজরুল চর্চা হবে সার্থক। ওকে, তা আমরা এই ফিলোসফিকে সামনে নিয়ে এই নজরুল বিদ্যানিকেতন, এই প্রতিষ্ঠানটা আমরা তৈরি করেছি। তো এই প্রতিষ্ঠানের সাথে পরবর্তীতে নামটা আমরা একটু অ্যামেন্ডমেন্ট করেছি। এটা অনেক শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিয়েছে, যারা নজরুল চর্চা করেন, যারা আমাদেরকে জানেন, চেনেন। সেটা হলো তাদের বক্তব্য হলো যে আপনার এই যে প্রচেষ্টা, আপনার এই যে প্রয়াস, এই আপনার নামটা এখানে থাকা দরকার। কারণ প্রতিষ্ঠান থাকবে, একদিন আমরা থাকবো না, থাকা দরকার। তখন তারা মিলে এটাকে আসলে নামটা একদম সরকার থেকে চেঞ্জ করে এটা করে দিয়েছে মোহাম্মদ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন। তাতে নামটা একটু বড় হয়েছে, হোক। প্রতিষ্ঠান যত বড়, নাম তত বড় হবে, অসুবিধা কি? ঠিক আছে। তো এই প্রতিষ্ঠানে মূল, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মূল শক্তি কিন্তু শিক্ষক, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাইমুল ইসলাম যেটি বলেছেন, যে শিক্ষক হচ্ছেন একটা প্রতিষ্ঠানের মূল। ঠিক আছে, শিক্ষক যেইভাবে চাইবে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সেইভাবেই চলবে। আমরা কিন্তু কিছু করতে পারবো না। আমরা বড়জোর যেটা করতে পারবো, আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা হয়তো সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে পারবো, কিন্তু মূল কাজ যে শিক্ষার আলো বিতরণ করা, এটা কিন্তু শিক্ষকদের কাজ। হ্যাঁ, তো এইখানে আপনারা যারা আছেন, আপনারা অত্যন্ত দায়িত্বশীল। এখানে কোনো কিছু প্রাপ্তির জন্য না, আপনারা একটা আবেগ, একটা ভালোবাসা, একটা ইমোশন থেকে আপনারা এখানে কাজ করছেন। এবং আমরা মনে প্রাণে চাই যে আপনাদের ক্যারিয়ারের শেষ ঠিকানা এটাই না হোক, ক্যারিয়ারের শেষ ঠিকানা আরও বড় জায়গায় হোক, কিন্তু যত বড় জায়গায় আপনি যাবেন, আপনার কাছে যেন একটা স্মৃতি উজ্জ্বল হয়ে থাকে যে এইরকম একটা মানব কল্যাণে একটা বড় কাজে আপনার ভূমিকা ছিল। ঠিক আছে, এইটা যেন স্মৃতি হয়ে থাকে। ওকে, তো এখন এই প্রতিষ্ঠানটি এক ধরনের কিন্ডারগার্টেনই বলা যায়, কিন্তু আবার কিন্ডারগার্টেন নাও। কারণ কি, আমরা যেই কিন্ডারগার্টেনগুলো বিভিন্ন দিকে দেখি, সেইগুলো থেকে কিন্তু আমরা ভিন্ন, তাই না? আমাদের সুবিশাল ক্যাম্পাস আছে, বিরাট ক্যাম্পাস, আমাদের জায়গা জমি সবই ছেড়ে দেওয়া আছে আসলে স্কুলের জন্য। এবং এইখানে বাচ্চারা মনের আনন্দে, প্রকৃতির কোলে তারা কিন্তু দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, পড়াশোনা করে। এখানে মক্তবটাকে আমরা অপরিহার্য করেছি, কারণ নজরুল ইসলাম, ইসলামটা থাকতে হবে। ঠিক আছে, সেই কারণে
সবার জন্য মক্তব, এবং মক্তবের জন্য ডেডিকেটেড আমাদের যে শিক্ষক আছেন উনি একজন বিজ্ঞ আলেম শাকিল মিয়া। তো উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাচ্চাদেরকে যে কোরআন এবং হাদিসের প্রাথমিক শিক্ষাগুলো তাদেরকে দেওয়ার জন্য। আমাদের সবার চেষ্টা থাকবে প্রত্যেক শিক্ষার্থী যেন মক্তবে উপস্থিত থাকে, তাদের হাজিরার মধ্যে এটা কিন্তু অপরিহার্য একটা অংশ যে ওখানে উপস্থিতিটা, ঠিক আছে। ওই মক্তবের ক্লাস শেষ, স্কুলের ক্লাসে ঢুকে যাবে। এই তো মক্তব কেন্দ্রিক যে কাজগুলো শাকিলকে আমাদের নাইম যেই পরামর্শগুলো দিয়েছে, যে আপনার প্ল্যান তৈরি করা, মাসিক একটা অগ্রগতি প্রতিবেদন আমাদের সাথে শেয়ার করা, যে আমার এতগুলো শিক্ষার্থীর মধ্যে এতজন কোরআনের সবক নিয়েছে, এতজন আরেকটু অ্যাডভান্স হয়েছে, এতজন কেবল শুরু করেছে, এই যে হিসাবগুলো দেয়। এবং আপনার শিক্ষার্থীদের মধ্যে আপনি কোরআন হাদিসের আপনি প্রতিযোগিতা করবেন, প্রতিযোগিতা এটা মান্থলি হইতে পারে, আপনি প্রতিযোগিতা করে আমাদেরকে অফিসের রেজাল্টগুলো দিবেন, আমরা পুরস্কৃত করব তাদেরকে, ঠিক আছে। ইসলামিক বেসিক নলেজ, তারপরে বেসিক যে দোয়াগুলো আছে, হ্যাঁ, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, তারপরে হজ জাকাত এগুলা কি, এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা জিনিসের উপর প্রতিযোগিতা নিতে হবে। আজান কিভাবে দিতে হয়, আমাদের সময় কিন্তু আজানের প্রতিযোগিতা হতো, ঠিক আছে। শুদ্ধভাবে আজান কিভাবে দিতে হয়, একামত কিভাবে দিতে হয়, ঠিক আছে, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, এই জিনিসগুলোর উপর কিন্তু আপনি প্রতিযোগিতা করবেন। কিন্তু আগে তাদেরকে শিখিয়ে নিতে হবে, শিখিয়ে নেওয়ার পরে তাদের মধ্যে একটা কম্পিটিশনের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এই হলো মক্তবের ব্যাপারে আমার পরামর্শ। আর আমাদের স্কুলের যে সম্মানিত চেয়ারপারসন, বাংলা কথার সম্পাদক রাবিয়া সুলতানা পারু, উনি যেটা বলেছেন যে এই ম্যাথ এবং ইংলিশ এই দুইটা বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। আমি সাথে একটু বাংলাটা অ্যাড করলাম, তাহলে তিনটা বিষয়, ম্যাথ, ইংলিশ, বাংলা, এই তিনটা বিষয়ে তিনটা ডিপার্টমেন্ট আপনারা চিন্তা করবেন, তিনজন কোঅর্ডিনেশনের দায়িত্বে থাকবেন, ঠিক আছে। বাংলা একজন, ম্যাথে একজন, ইংরেজিতে একজন, ঠিক আছে। আপনাদের কাজ হবে এই বিষয়গুলোর উপর, ক্লাসের পড়াগুলো তো তারা পড়বেই, কিন্তু পুরো স্কুলের শিক্ষার্থীদের বাংলায় যেন তারা পারদর্শী হয়ে ওঠে, বাংলায় শুদ্ধ করে লিখতে পারে, বাংলায় ভালো বলতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো শেখানো। ইংরেজিতে ভালো করে যেন লিখতে পারে, বলতে পারে, পড়তে পারে, এই বিষয়গুলো শেখানো। এগুলোর উপর কম্পিটিশন করতে হবে কিন্তু, কারণ কম্পিটিটিভ করলে তাদের শেখার আগ্রহ বাড়ে, ঠিক আছে। ম্যাথমেটিক্সেও তাই, হ্যাঁ, যে এইভাবে তাদেরকে পুরো, মানে আপনি চিন্তা করবেন তখন পুরো স্কুল, ওকে। এবং এইভাবে আপনি কিন্তু আপনারা এই যে তিনটা ডিপার্টমেন্টে তিনটা আপনারা চাইলে দেয়াল পত্রিকাও করতে পারেন আপনারা যদি চান, হ্যাঁ, যে ঠিক আছে বাংলার উপর আমি কম্পিটিশন নিচ্ছি, আমি বাংলার উপর তাদের যে ছোটো ছোটো লেখা বা এগুলোর উপর আমি একটা পত্রিকা বের করব, দেয়াল পত্রিকা, ঠিক আছে। ম্যাথমেটিক্সের উপর এরকম একটা দেয়াল পত্রিকা, তাদের আইডিয়া, তাদের লেখা, তাদের পড়া, হ্যাঁ, এগুলো নিয়ে তারা ছোট ছোট করে লিখবে, ওকে। বাংলার উপর এইভাবে হতে পারে, বাংলার উপর যেটা হবে সেই দেয়াল পত্রিকাটার নাম হবে নজরুলের নামে, ঠিক আছে, বাংলার উপর যেটা হবে, ওকে। ম্যাথমেটিক্সের উপর যেটা হবে সেটা মুসলিম বিজ্ঞানীদের যে অবদান বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, তো সেই রকম একজনের পায়োনিয়ারের নামে সেই দেয়াল পত্রিকাটার নাম করতে হবে, ঠিক আছে, ম্যাথমেটিক্সে। ইংলিশেও আমরা একটা নাম ঠিক করে দিব, সেইভাবে একটা নাম ঠিক করে আপনারা করেন। এটার জন্য যে বাজেট দরকার, যেটুকু খরচ লাগবে, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সম্পাদক হবে, ঠিক আছে, সম্পাদনা পরিষদ হবে, তারাই সম্পাদনা করবে, তারাই করবে, কিন্তু আপনি হবেন উপদেষ্টা, আপনি তাদেরকে অ্যাডভাইস করবেন, ঠিক আছে, যে এইভাবে তোমরা করো, এইভাবে করতে হবে, ইত্যাদি ইত্যাদি, ওকে। তাইলে এইটার একটা ভালো একটা রেজাল্ট আমি আমার জীবনে দেখেছি। আমি যখন স্কুলে পড়ি, ব্রাহ্মণবাড়িয়া অন্যদের স্কুলে, তখন আমি লাইব্রেরিতে খুব আসা যাওয়া করতাম, লাইব্রেরিতে। তো টিফিনের টাকা সেভ করে আমি বই কিনতাম, তো খুব বেশি দামি বই কেনার সুযোগ থাকতো না, এরকম ছোটোখাটো বই কিনতাম। তো বাট কিনতে গিয়ে অনেক বই দেখতাম, দেখতে দেখতে অনেক লাইব্রেরিয়ানরা তারা বিরক্ত হইতো, কারণ তাদের উদ্দেশ্য তো বই বিক্রি করা। আমাদের দেখলেই কোনো এক লাইব্রেরিয়ান বলতো, এই যে টুটু কোম্পানির ম্যানেজার আছে,
টুটু কোম্পানির ম্যানেজার। আমি তখন বুঝিও না টুটু কোম্পানি কি, আমি ভাবতাম যে এটা টাটা কোম্পানির কিছু একটা মনে হয়। টুটু কোম্পানির ম্যানেজার, তো নিজের একটু প্রাউড ফিল করতাম যে ওরকম বড় কোনো কোম্পানি বোধ হয়। তো যাই হোক, কিন্তু আসলে বিরক্ত হইতো। তখন চিন্তা করলাম বিরক্ত হবে না, এরকম কি জায়গা আছে দেখি, অথচ বই আছে। তখন আমি গেলাম পাবলিক লাইব্রেরি, ব্রাহ্মণবাড়ি পাবলিক লাইব্রেরি, তারপর ইসলামিক ফাউন্ডেশনে যাওয়ার পরে আমার কিন্তু নজর একেবারে খুলে গেল। দেখলাম যে আমি যে বইগুলো চাই সব এখানে আছে, প্রচুর বই আছে এখানে। তো আমি যাই, প্রতিদিনই যাই। একদিন ওখানকার যিনি দায়িত্বে আছেন, ডেপুটি ডিরেক্টর, উনি আমাকে ডাকলেন। উনি বললেন যে তুমি তো দেখি প্রতিদিন আসো, অন্যদের স্কুলে পড়ো বোঝা যায়, কারণ স্কুল ড্রেস থাকে। তো তুমি একটা কাজ করতে পারবা। কি কাজ? বললো একটা দেওয়াল পত্রিকা যদি আমরা বের করি, তুমি এটা দায়িত্ব নিতে পারবা? ঠিক আছে, আমি অবশ্যই দায়িত্ব নিতে পারবো। আমি তখন ক্লাস 8-এ পড়ি, হ্যাঁ। তো দেওয়াল পত্রিকা, আমি নাম ঠিক করলাম ইকরা, ঠিক আছে, পত্রিকাটার নাম হলো ইকরা। তারা আমাকে বাজেট দিত এটা করার জন্য 500 টাকা, ঠিক আছে, আর আমাকে দিত 300 টাকা, আর 200 টাকার দিত তারা বই। এই মিলে হচ্ছে 1000 টাকার বাজেট। তা আমি প্রতি মাসে একটা করে বের করি, লেখা সংগ্রহ করি। আমি কিন্তু একটা বিরাট সম্পাদক হয়ে গেলাম কিন্তু, ঠিক আছে। ইকরা পত্রিকার সম্পাদক, দেওয়াল পত্রিকা, লেখা টেখা সংগ্রহ করি, নিজেও লেখা দিই, সম্পাদকীয় লিখি। এই লিখতে গিয়ে কিন্তু আমার আরও পড়া হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে আমার, ঠিক আছে। আর আমি মাস শেষে এটা যখন জমা দিলে 300 টাকা নগদ পাই আর 200 টাকার বই। আমি 300 টাকার ওই নগদটা নেই না, ওই 300 টাকারও আমি বই কিনে নেই, ঠিক আছে। তাহলে আমার বই কেনার একটা বড় বাজেট পেয়ে গেলাম আমি। এইভাবে আমার স্কুল জীবনে প্রচুর বই কেনা হয়েছে আমার, প্রচুর। এবং 1988 সালের বন্যার সময় আমার যে বুক সেলফ ছিল, এগুলো আমার টাকায় আমি কিনতাম, বেতের বুক সেলফ। তো ঘরের মধ্যে তোমার কোমর পানি বুক সেলফে আস্তে আস্তে উপরে তুলছি, খাটের উপর তুলছি, হ্যাঁ। তো ওই দিন আমার কাছে সন্দেহ ছিল যে এইবার বোধহয় বুক সেলফটা বাঁচানো যাবে না। আমি স্কুল থেকে আসতেছি, স্কুল আগে ছুটি হয়ে গেছিলো, আসতেছি, বাড়িতে এসে দেখি ঠিকই বুক সেলফ আল্লাহর উদ্দেশ্যে রুকু করছে এবং সিজদা করছে, শেষ। এবং বইগুলো পানিতে ভাসতেছে, হ্যাঁ, বইগুলো পানিতে ভাসতেছে। আমি আরে সাঁতার কেটে বইগুলো সংগ্রহ করছি, করে টরে মাছ যেভাবে ধরে আর কি, বোলের মধ্যে রাখি, পাতিলের মধ্যে রাখি, এইগুলো নিয়ে। রাস্তায়ও তখন পানি, আমাদের মেইন রোডে, ঢাকা সিলেট হাইওয়েতে পানি। কিছু কিছু জায়গায় একটু শুকনা ছিল, ওইসব জায়গায় বইগুলো রাখছি। গাড়ি বন্ধ ছিল, যে কারণে গাড়ির টেনশন ছিল না, বই রেখে ওগুলো শুকাইছি, ঠিক আছে। ওই সময় আমার তাফসিরে ইবনে কাসির, যেই বই আমি এখন আর পাই না, অথেন্টিক বই ছিল, বড় বড় তাফসির গ্রন্থ ছিল, তাফসিরে মারিফুল কোরআন, এগুলো তখন আমার পড়া, ঠিক আছে। তো এটা বললাম এই কারণে, এইখানেও দেখেন আমাদের বাচ্চারা, এরা কিন্তু যথেষ্ট বুঝে, কিন্তু তাদেরকে আপনি যত দিতে পারবেন, যেভাবে দিবেন তারা নিতে পারবে তারা, ঠিক আছে। তাদেরকে এভাবে 3টা পত্রিকা করে 3টা সম্পাদনা পরিশোধ করে দেন, তারা লিখবে, তারা করবে, এটার উপরে তাদেরকে আমরা যেটুকু বাজেট লাগে আমরা প্রোভাইড করব, ঠিক আছে। তাহলে এইভাবে তাদের মধ্যে একটা জ্ঞানের চর্চা কিন্তু বাড়বে, ঠিক আছে। আর যেহেতু নজরুলের নামে এই বিদ্যানিকেতনটি, প্রত্যেকটি শিশু যেন নজরুল সম্পর্কে তারা অন্তত বেসিক ধারণাটা যেন রাখে, অন্তত বেসিক ধারণাটা, ঠিক আছে। সেটা আপনারা কিভাবে তাদেরকে তৈরি করবেন দেখেন। আর অ্যাডভান্স লেভেলের কিছু কাজ তাদেরকে দিয়ে করাইতে হবে। নজরুলের কিছু কবিতা, কিছু গান আমাদের বাচ্চাদের শিখাইতে হবে, এবং কোরাস করতে পারে এরকম একটা টিম করতে হবে কিন্তু, ঠিক আছে। কোরাস করতে পারে এরকম একটা টিম হবে। যেমন চলটা সবাই করতে পারবে এরকম করে প্র্যাকটিস করাইতে হবে। এখন তো আমাদের অডিও ভিজুয়াল আছে, আমাদের এখানে প্রজেক্টর আছে, কম্পিউটার আছে, সব কিছু আছে। আপনারা দেখাবেন, তারা শিখবে লিপটা কীভাবে মিলাইতে হয়, কীভাবে বলতে হয়, হ্যাঁ, উচ্চারণটা কীভাবে করতে হয়, সবভাবে শিখবে। তাইলে এভাবে কতগুলো গান এবং কবিতা যেন তারা কোরাস করতে পারে, ঠিক আছে। তো কতগুলো ইসলামী গান যেন তারা কোরাস করতে পারে, ইসলামী মোনাজাত আছে কতগুলো, সেগুলো যেন কোরাস করতে পারে। আমি নাইমের সাথে কথা বলতেছিলাম যে ইয়া আল্লাহ তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শৌকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলিমিন, আমিন আল্লাহুম্মা আমিন। এটা অসাধারণ একটা মোনাজাত আছে, আমরা বাচ্চাদের এটা শিখাইতে পারি। তারা সবাই মিলে এটা করলো, আমিন আল্লাহুম্মা আমিন, ঠিক আছে, অসাধারণ। তো এই জিনিসগুলো আমাদের
করতে হবে। কেন করতে হবে? এটা কিন্তু ওই যে আমাদের বিবেকের, আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে ইমোশন, ভালোবাসা, এই ভালোবাসার জায়গাগুলো থেকে আপনি দেখেন এই কাজগুলো কিন্তু আমার আপনার মুক্তির উছিলা হয়ে যেতে পারে কিন্তু একদম। কারণ আমরা পৃথিবীতে যে কোনো সময় আমরা চলে যাব, এনি টাইম। কিন্তু এই কাজগুলো আল্লাহ যেন আমরা আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ এই কাজগুলো, আল্লাহ তো সবই জানেন, বলা লাগবে না, আল্লাহই বলবেন যে এই ওসিলায় তোমাকে মাফ করে দিলাম। আমাদের সময় একটা হাদিসের গল্প ছিল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অনুবাদ করা, যে গল্পটা ছিল এরকম, 3 জন লোকের একটা গল্প। তারা বিপদে পড়ে গেছে, এমন বিপদে পড়ছে তারা, ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, তারা একটা গুহায় আশ্রয় নিয়েছিল। এই গুহায় আশ্রয় নেওয়ার পরে গুহার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, বড় একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এখন এখান থেকে আর বের হওয়ার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। তখন তারা 3 জন, তাদের মাথায় আসলো যে আমরা একটু চিন্তা করি, আমরা কে কি ভালো কাজ করেছি জীবনে, এই ভালো কাজগুলো আমরা একটু একজন একজন করে বলে আল্লাহর কাছে আমরা এই উসিলায় আমরা মুক্তি চাই। তারা তখন প্রত্যেকে একটা একটা করে ভালো কাজ বলল, যে আমি তো এই কাজটা করেছি, আমি এই কাজটি করেছি, আমি এই কাজটি করেছি। তো এই ভালো কাজের উসিলায় দেখা গেল পাথর সরে গেছে, টাচও করতে হয়নি, পাথর সরে গেছে। ঠিক আছে, তো আমাদের এটা কিন্তু ভালো কাজ, ভালোবাসার কাজ। ঠিক আছে, সুতরাং এই দায়বদ্ধতা থেকে আমরা কাজগুলো করবো, ইনশাল্লাহ বরকত দিবেন আল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, যে আল্লাহর কাছ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে, নিশ্চয়ই বিজয় আসবে। হ্যাঁ, তো এইখানে আমাদের সামর্থ্যের অনেক ঘাটতি আছে, এটা আপনারা সবাই জানেন। সামর্থ্যের অনেক ঘাটতি আছে, কারণ আমরা নিজেরাই চাকরি করি, তারপরে চাকরির পাশাপাশি কিছু দৌড়াদৌড়ি করি, রাত দিন সমানে পরিশ্রম করতে হয়। হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানো, লেখালেখি করা, এই করা, উনি একটা পত্রিকা বের করেন, এইগুলা থেকে নানান শ্রম দিয়ে 2টা পয়সা যেটুক সেভ হয়, বাঁচে, সেটা থেকে কিন্তু স্কুলটা চালানো হচ্ছে। হ্যাঁ, তো আমাদের স্বপ্ন আছে যে অনেক কিছু করার ইচ্ছা থাকে আমাদের। হ্যাঁ, কিন্তু সামর্থ্যটা আমরা আল্লাহর কাছে দোয়া করি, সামর্থ্য আমাদেরকে আল্লাহ বাড়িয়ে দিক আরও, আমিন। তো সামর্থ্য যত বাড়বে ইনশাল্লাহ আপনাদের, কারণ আমাদের এখান থেকে 1 পয়সাও নেওয়ার কোনো চিন্তা নাই, কখনোই না। ঠিক আছে, কিন্তু আমরা ছাত্রদের কাছ থেকে যা পাই সেটা বেতনের অর্ধেকও হয় না, তাই না, অর্ধেকের চেয়েও কম। তো আমরা ছাত্রদের উপর কোনো চাপও সৃষ্টি করি না, কখনোই না। তারা যেটুক পারে, যেভাবে পারে সেটুক তারা দেয়। তো আমরা আমাদের চেষ্টা দিয়া, আমরা চেষ্টা আছে ভবিষ্যতে হয়তো আরও ভালো কিছু করার। এখন স্কুলের যে বেসিক কতগুলো সমস্যা, যে ক্লাসরুম অন্তত 2টা দরকার, তারপরে উপরে সিলিং দেওয়া দরকার, কয়েকটা ফ্যান দরকার, ভ্যান গাড়ি দরকার, তারপরে হলো ওয়াশরুম দরকার, টিউবওয়েল দরকার। তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন, আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে ঈদের ঠিক আগের দিন আমরা আপনাদেরকে, আজকের দিনে আজকে স্কুল ছুটি, কিন্তু আজকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। মূলত আপনাদের সাথে তো আমাদের আসলে ওরকম বসার সুযোগটা কম হয়, তো আজকে একটু এই সুযোগে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম। আর নজরুল বিষয়ে বেসিক নলেজের যে আইডিয়াটা দিলাম, সেটার একটা বিষয় হতে পারে, সেটা হলো আমি মাসে যদি একবার আসার সুযোগ করতে পারি, তাহলে একদিন সবাইকে সাথে নিয়ে নজরুল সম্মেলন, হ্যাঁ, সবাইকে সাথে নিয়ে নজরুল সম্মেলন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বললাম, বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, এটা কত তাড়াতাড়ি শুরু করা যায় আমরা একটু আলাপ করে নিব। হ্যাঁ, মাসিক নজরুল সম্মেলন, ঠিক আছে। এবং এই স্কুলের দিকে কিন্তু সারা দেশের, এমনকি পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নজর আছে স্কুলের দিকে, তাদের আকর্ষণ আছে, ভালোবাসা আছে স্কুলের প্রতি। তারা গর্বিত হয়, তারা আনন্দিত হয় যে নজরুলের নামে একটা স্কুল একটা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখানে যারা আমরা আছি সবাই নজরুলের প্রেমিক, এটা সবাই জানে। তো এখানে অনেকে আসতে চান। কাজী নজরুল ইসলামের যে নাতনি খিলখিল কাজী, উনিও আসতে চাচ্ছেন। তো দেখি সময় সুযোগ আমরা ম্যাচ করে ওনাকে নিয়ে আসব। তো অনেকে আসতে চান। ওস্তাদ ইয়াকুব আলী খান এটা উদ্বোধন করে গেছেন, উনি কিন্তু সবসময় স্কুলের খোঁজখবর রাখেন। এরকম বহু বিখ্যাত মানুষজনের দোয়া আছে স্কুলের প্রতি। সুতরাং আমরা
আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ, এই প্রত্যয় থাকলো। সবার প্রতি অনেক অনেক শুভকামনা। ঈদ মোবারক।